শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলো আইজিপি ও বাহিনী প্রধানদের। গণভোট ইস্যুতে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত। দক্ষিণ কোরিয়ায় যেতে না পেরে ৩,০০০-এর বেশি কর্মীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ। সরিয়ে দিল পুলিশ। পেশার ধরন পাল্টে হলেও বিদেশে পাঠানোর দাবি। মালিবাগে ফরচুন শপিং মলে জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি। প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ। ৪০০ ভরি গোল্ড ছিল এবং ১০০ ভরি প্লাস বন্দুকি সোনা ছিল। যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে, এই ব্যবস্থা আমরা করবেন। হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে এরই মধ্যে মাঠে দর্শকের ভিড়। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা জোরদার। সকাল 10:30 থেকে আসছি, অনেক আগ্রহ নিয়ে আসে দূর থেকে। অনেক বেশি এক্সাইটেড। ক্রিকেট ম্যাচ দেখা হয়েছে কিন্তু কখনোই ফুটবল ম্যাচ দেখা হয় নাই। সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর আরিক। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। আদালতে সাক্ষ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন পর্যন্ত আসলে কোন বিষয় নিয়ে কথা বলছেন, কিছু জানতে পেরেছেন কিনা? জি, অনেক যে বিষয়টি বলেছেন, আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিন্তু বেলা 2:30টার দিক থেকে এবং এখনও কিন্তু সেই সাক্ষ্য গ্রহণ চলছে। যে বিষয়টি জিজ্ঞেস করেছেন আসলে কোন বিষয়ে এই মুহূর্তে কথা চলছে, সে বিষয়ে যদি একটু উল্লেখ করি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেহেতু একদমই জুলাই আন্দোলনের সামনের সারির নেতৃত্বে ছিলেন, তিনি আসলে শুরু থেকেই তার যেই বিষয়গুলো পর্যবেক্ষণ এবং তিনি যা দেখেছেন সেগুলো উল্লেখ করার চেষ্টা করছেন। এবং সবশেষ আমি কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত ছিলাম। সেখানে তিনি মূলত যখন তাদেরকে ডিবি অফিসে সকল সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কি ধরনের পরিস্থিতি তাদের সম্মুখীন হতে হয়েছে, এবং একই সাথে আমরা জানি যে একটি ভিডিও কিন্তু সে সময়ে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়, যেখানে আসলে সমন্বয়করা আন্দোলন স্থগিতের যে ঘোষণাটি দিয়েছিলেন, সেই ঘোষণাটি কিভাবে আসলে জোরপূর্বক দেওয়া হয়েছিল। ডিবি হারুন থেকে শুরু করে সে সময় রমনা জোনের দায়িত্বে থাকা হারুন, তারা কিভাবে তাদেরকে প্রত্যেকটা সমন্বয়কে কিভাবে জোরপূর্বক নানা ভয়ভীতি দেখিয়ে কিভাবে সেই ঘোষণাটি নিয়েছিলেন, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তিনি কথা বলছেন। এবং এই মুহূর্তে তিনি এই বিষয়গুলি নিয়ে কথা বলছেন এবং পর্যায়ক্রমে আসলে আমি যেটা লক্ষ্য করেছি যে তারিখ অনুযায়ী তিনি ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করছেন ট্রাইব্যুনালে। এবং একই সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এখানে বিচারপতি গোলাম মুর্তুজার নেতৃত্বে যে বেঞ্চটি এখানে পরিচালনা করছে, তারা কিন্তু বিভিন্ন বিষয়ে তাকে আসলে তার কাছ থেকে জানতে চাইছেন খোলাসা করে, এবং তিনি সেই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করছেন। তবে তার আগে আমি একটু যদি পটভূমিটা একটু উল্লেখ করি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মূলত চাংখারপুলের যে ঘটনাটি ঘটেছিল, যে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই ঘটনাটির মূল অন্যতম সাক্ষী হিসেবে কিন্তু তিনি এখানে আজকে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি ঘটনাগুলো, আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি ওই ঘটনাগুলো উল্লেখ করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে এই 6 জনের মধ্যে অন্যতম শহীদ ছিলেন কিন্তু শহীদ আনাস, এবং এই তার মৃত্যুর ঘটনা বা খুনের ঘটনাটি কিন্তু বেশ আলোড়ন তৈরি হয়েছিল এবং বেশ আলোচনায় ছিল। এরপর থেকেই কিন্তু চাংখারপুলে ঠিক জুলাই আন্দোলনের যেদিন গণঅভ্যুত্থান ঘটে এবং শেখ হাসিনা যেদিন আর কি দেশ ছেড়ে পালিয়ে যান, সেদিন কিন্তু ঠিক এর আগেই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়। এবং যে 6 জনের কথা, যে 6 জন সেদিন 6 জনকে হত্যা করা হয়, সেদিন তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই মামলার ঘটনা, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই বিষয়ে কিন্তু সাক্ষ্য প্রদান করছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন তারেক জানাচ্ছিলেন সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সাক্ষ্য গ্রহণের সবশেষ খবরাখবর তার সবশেষ। এদিকে গণভোট ইস্যুতে ঐক্যমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ঐক্যমত্য হওয়ার সংস্কার প্রস্তাবগুলো এগিয়ে নিতেও বিএনপি বদ্ধপরিকর বলে জানান তিনি। এদিকে নীলফামারীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকারকে ব্যর্থ করতে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠক করছে বিএনপি জামায়াতের সাথে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা 11টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণভোট ইস্যুতে বলেন, ঐক্যমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঐক্যবদ্ধ হওয়া সংস্কার প্রস্তাবগুলো এগিয়ে নিতে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান তিনি। যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামেই হচ্ছে ঐক্যমত কমিশন, আপনি বুঝতে হবে তো। সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, তার বাইরে তো থাকবে। তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই। এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় নাই। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো মেনে নিয়েছি। অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমতে আসে নাই। সুতরাং তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো, তাই না? এ সময় জার্মান রাষ্ট্রদূতের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে আগামীতে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য নিয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বিএনপির। ক্ষমতায় এলে 1 কোটি বেকারের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের জন্য জার্মানির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে। জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে। ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন। এদিকে নীলফামারীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, এই সরকারকে ব্যর্থ করতে উপদেষ্টাদের নিয়ে সেফ এক্সিটের কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছেন নাহিদ ইসলামের কাছে তাদের নামের তালিকা চান তিনি। যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো এই সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে। এ সময় উত্তরের জেলা নীলফামারীতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের জন্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে দায়ী করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সানি মৃধা, এখন, ঢাকা। আসন্ন নির্বাচনে সরাসরি 5% নারী প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি, আর সেই সাথে প্রার্থী হিসেবে তরুণরা গুরুত্ব পাবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর চলতি মাসেই 200 আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন সিফাত শাহরিয়ার। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হলে হাতে সময় সর্বোচ্চ 4 মাস। এই সময়ের মধ্যে দলগুলো চ্যালেঞ্জ জিতে আসার মতো প্রার্থী নির্বাচন। ইতিমধ্যে কারা পেলেন বিএনপির সবুজ সংকেত, এমন আলাপে সরগরম রাজনীতির মাঠ। মনোনয়ন প্রত্যাশীরাও সর্বোচ্চ চেষ্টায় ব্যস্ত জনসমর্থন ও গণমাধ্যমের দৃষ্টি নিজের পক্ষে নিতে। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন এমন প্রার্থীদের চাওয়া পেশি শক্তি নয়, মেধাশক্তির ভিত্তিতে হোক আগামী নেতৃত্ব নির্বাচন। সুসম্পর্ক জনগণের সাথে যেটা কানেক্টিভিটি থাকা দরকার, যে সংযোগ থাকা দরকার, সেটা আমার আছে। সাধারণ জনগণের সাথে এখানে বেড়ে উঠেছি। আমার বাল্যকাল, শৈশব, আমার কিশোর জীবন, আমার রাজনৈতিক জীবন সবই এই নির্বাচনী এলাকায়। দল যেই ডাইরেকশনগুলো দিয়েছে, মানুষের পাশে থাকা, মানুষের দুঃখ দুর্দশার কথা শোনা এবং সেই দুঃখ দুর্দশা লাঘবে
দলের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাওয়া। সৃজনশীল এবং মননশীল একটা পলিটিক্স হতে হবে, যে পলিটিক্সটা হবে বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক একটা পলিটিক্স হতে হবে। আগে যে একটা সময় ছিল 90s-এর, এই সময় একটা সময় ছিল মাসল পাওয়ার রাজনীতি ছিল। দ্যাট মাসল পাওয়ার রাজনীতি ইজ নো মোর অ্যাকচুয়ালি ইন দিস ওয়ার্ল্ড। বাংলাদেশ না, আপনি পৃথিবীর যে কোনো রাজনৈতিক দেশেই যান না কেন, এখন চলছে মননশীল এবং সৃজনশীল রাজনীতি, এবং সেই কাজটাই আমি করার চেষ্টা করছি। এদিকে পরীক্ষিতদের দাবি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং জনসম্পৃক্ততা নেই এমন প্রার্থীকে যেন মনোনয়ন না দেওয়া হয়। শুধু নির্বাচন আসলেই নেতারা কর্মীদের সাথে যোগাযোগ করবে এমন নেতাদেরকে ওই সমস্ত এলাকায় তাদেরকে নমিনেশন দেওয়া ঠিক হবে না। তাই আমি মনে করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন যে যাদের সাথে দলের সম্পৃক্ততা আছে, কর্মীদের সাথে দলের ত্যাগ আছে, আন্দোলন সংগ্রামে যাদের গুরুত্ব আছে, তাদেরকে উনি আগামী দিনে মনোনীত করবেন, এটা আমরাও চাই। সবুজ সংকেত না নীল সংকেত কি সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে ম্যাডাম উৎসাহ জাগিয়েছেন। ইমেজ সংকটে কেউ আছেন, এ ধরনের কাউকে যদি দল মনোনয়ন দেয়, দল নিশ্চয়ই দলের ক্ষতি করবে না, এমন কোনো কাজ নিশ্চয়ই দল করবে না যেটা অন্যের হাতে আপনি অস্ত্র তুলে দেবেন। আর অনেক আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দলীয় শৃঙ্খলায় যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, তেমনি এইসব সমস্যার সমাধানেও কোনো পদক্ষেপ দেখা যায়নি। এরই মধ্যে চলতি মাসে 200 আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। সেই জন্য আমরা একক প্রার্থীর সিলেকশনের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং খুব শিগগিরই তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে, যাতে তাদের রেসপন্সিবিলিটি থাকে সব রকমের সমস্ত সমস্যা মোকাবেলার জন্য বা সমাধানের জন্য। বিএনপির এমন আসন আছে যে 150 থেকে 200 পর্যন্ত, যে কোনো মুহূর্তে তারা নির্বাচনে অংশগ্রহণ করলে জয়লাভ করার সম্ভাবনা থাকবে। বিএনপির এই শীর্ষ নেতা বলছেন, এবার সরাসরি 5% নারী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে, সে সাথে প্রার্থী হিসেবে তরুণরাও গুরুত্ব পাবে। আমরা তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে ধারণ করেছি, তারুণ্যের একটা প্রতিনিধিত্বও থাকবে এবং আমাদের মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা আমরা প্রতিফলিত করব। আর নারী আসনের ক্ষেত্রে আমরা নিজেরাই আমাদের দলের প্রস্তাব ঐকমত্য কমিশনে দিয়েছি যে এখনই 5% সরাসরি নির্বাচনের জন্য আমরা মনোনয়ন দেব। যদিও সমমনা দলগুলোর জন্য বিএনপি কত আসন ছাড়বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন আসনে নির্বাচন করবেন, সেটির জন্য অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রায়েল। সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেন তারা। আর শুরুতেই হাই কমিশনার জামায়াত ডাক্তার আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। বৈঠকে দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। আর এই সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পোপকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন সহ 4 জন প্রতিনিধি এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সহ অন্যান্যরা। সব প্রস্তুতি থাকার পরেও দক্ষিণ কোরিয়ায় যেতে না পারা 3200 বাংলাদেশি কর্মী প্রবাসী কল্যাণ ভবনের সামনে রাস্তায় বিক্ষোভ করছেন। আর এই সময় তারা অভিযোগ করেন, ভাষা শিক্ষা সহ নির্মাণ, মৎস্য ও শিপ বিল্ডিং খাতে দক্ষতা থাকার পরেও বাংলাদেশি কর্মীদের পাঠাতে গড়িমসি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। আর 2 বছর অপেক্ষার পরেও সমাধান দিতে প্রতিষ্ঠানটির ব্যর্থতার পাশাপাশি অর্থ আর সময় অপচয়ও অভিযোগ তোলেন তারা। আর এই বিষয়ে চেষ্টা করেও কর্তৃপক্ষের কোনো মন্তব্যই পাওয়া যায়নি। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। গত 5 বছরে দক্ষিণ কোরিয়া 39,255টি কর্মী কোটা বরাদ্দ দিলেও মাত্র 14,000-এর কিছু বেশি দক্ষ শ্রমিক পাঠাতে পেরেছে বাংলাদেশ। সে হিসেবে কোটা পূরণ হয়েছে মাত্র 38%। চলতি বছর বাংলাদেশকে সুবর্ণ সুযোগ দিয়ে 10,300 কোটা নির্ধারণ করে দক্ষিণ কোরিয়া। এই বরাদ্দের বিপরীতে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 1244 জন কর্মী পাঠাতে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। দক্ষ হবার পরেও বিশাল সংখ্যক শ্রমিক এখনও যেতে পারেনি দেশটিতে।
এমন বাস্তবতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে উৎপাদন খাতে কনভার্ট ও ভিসা ইস্যুর দাবি বাস্তবায়নে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি করে কর্মীরা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে প্রবাস যেতে ইচ্ছুক শ্রমিকরা বলেন, প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান কোটা পূরণ করতে প্রায় সক্ষম হয়েছে, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে? আগে আমরা 2011 সালে কর্মী পাঠাচ্ছিলাম এই মৎস্য সেক্টরে, তো ওনারা চলে গেছে। তো ওনারা বয়েসেল কিন্তু জানে যে এখানে ইস্যু হবে কি হবে না, এইচআইডি কোরিয়ার সাথে ওরা কিন্তু ভালোভাবে সাক্ষাৎ জানে, কিন্তু তারপরেও ওরা ইস্যু করা হলো আমাদের 3200 জনকে মৎস্য, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং। কিন্তু এখন পর্যন্ত এই 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরে মাত্র 2 জন কোরিয়াতে গেছে। একটাই দাবি আমাদের, যেহেতু 3 সেক্টরে শূন্য খাতে শূন্য ইস্যু, এই শূন্য ইস্যুতে তো আমাদের বসে থাকা কোনো লাভ নাই, আমাদের এই সেক্টর চেঞ্জ করে দেয়। এবং আমাদের যৌক্তিক দাবি যেটা হচ্ছে 2022 সালে ম্যানুফ্যাকচারিং থেকে শিপ বিল্ডিংয়ে কনভার্ট করেছে 2022 সালে, এবং এটা যৌক্তিক দাবি, এটা এইচআরডির সাথে বয়েসেল বসে এটা কনভার্ট করছে। এখন আমাদের কেন এই কনভার্টটা হবে না? এ সময় নির্ধারিত 3 খাতের বাইরে প্রয়োজনে উৎপাদন খাতে রূপান্তর করে কোরিয়া পাঠানোর দাবি জানান আন্দোলনরতরা। বয়েসেল বলছে আমাদের দেশের লোকের নাকি ম্যানার ভালো না, তারা কোম্পানি চেঞ্জ করে, তারা মালিকের সাথে ভালো বিহেভিয়ার করে না, মান্য নিলাম ম্যানুফ্যাকচারিং এর লোকদের স্বভাব ভালো না। কিন্তু আমার যৌক্তিক দাবি হচ্ছে যে ডলার ম্যানুফ্যাকচারিং এ আমাদের দেশের লোকেরা খারাপের জন্য ইস্যু হচ্ছে না, তারা দায়িত্বশীল না। মৎস্য, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং তো নতুন ক্ষেত, তাহলে এই ক্ষেত্রে কেন ইস্যু হবে না? এই ইপিএসকে কেন্দ্র করে বয়েসেল এত পরিমাণে সার্কুলার দিয়েছে এবং সার্কুলারের পরিবর্তে তারা এখন ইস্যু বাণিজ্য করতেছে, এবং সেই তথ্য প্রমাণিতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পর্যন্ত এগুলো উঠে এসেছে। আমাদের 5টা লোকের এক কোম্পানিতে ইস্যু হয়েছে, ইস্যু হওয়ার পর 90 দিন পর বাতিল হয়েছে। তা 90 দিনের আগ মুহূর্তে আমরা বলছি যে স্যার আমাদের তো এরকম ইস্যু হয়েছে, ইস্যু বাতিল হয়ে যাচ্ছে, এতদিন তো হয়ে গেছে, কোনটা বলে এটা ইপিএস সিস্টেম কোরিয়া নিয়ম, আমরা আসলে এইভাবে কিছু জানি না, ইমেইল করলে বলে না, বা আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলে ওয়েট বিরাদার। তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত বয়েসেল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সমাধান আসেনি। গণমাধ্যমের সাথেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। এখন পর্যন্ত রোস্টার করা কর্মীদের মধ্যে 1% কোরিয়া যেতে পারেনি বলেও অভিযোগ বিদেশ গমনেচ্ছুক কর্মীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এশিয়ান কাপ বাছাই পর্বে ডু অর ডাই ম্যাচে হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাটিতে পূর্ণ পয়েন্ট অর্জন চ্যালেঞ্জিং মনে হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল, এমনটাই জানিয়েছেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। এদিকে প্রতিপক্ষ দল নিয়ে বিশ্লেষণে কাজ করায় উন্নতি দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। এশিয়ান কাপ বাছাই পর্বে এবার ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না। প্রতিপক্ষের র্যাঙ্কিং সমীকরণ কোনোটা দেখেই স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। এরপরও দলের প্রাণভোমরা হামজা চৌধুরী সহ সমিত সোম, জায়েন আহমেদ, রাকিবদের ওপরই আস্থা রাখছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। হংকং চায়নার সঙ্গে লড়াই বাংলাদেশের জন্য নতুন নয়। এর আগেও এশিয়ান কাপ বাছাই পর্ব সহ অন্য প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল দু দল। সবশেষ দেখা 2006 সালে। দীর্ঘ 19 বছরের মধ্যে দু দলের ফুটবলার থেকে কৌশল পাল্টে গেছে অনেক কিছুই, যে কারণে প্রতিপক্ষ দলকে নিয়ে বেশ পড়াশোনা করেছে বাংলাদেশ, জানিয়েছেন দলের অধিনায়ক। If we want to win, we have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good, but we have discussed their weaknesses. They're a Kilbe. They have to show character, they have to show personality, and they have to show courage. এদিকে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে কোচ হেভিয়ার ক্যাব্রেরা হামজা, সমিত, ফামিদুলকে নিয়ে পরিকল্পনা সাজিয়েও পাননি সাফল্য। এবার পূর্ণ পয়েন্ট অর্জন চ্যালেঞ্জিং হলেও দল আত্মবিশ্বাসী, জানিয়েছেন তিনি। It's true what you say. There was a lot of expectations from everyone. For us, the first against Singapore, it was tough not to get any points in that match. We had very good moments in that match and some others that we really need to learn from and not to make the same mistakes again. প্রতিযোগিতায় 2 ম্যাচ খেলে 1 জয় আর 1 হারে পয়েন্ট টেবিলে 2-এ আছে হংকং চায়না। এবার টানা জয়ে টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য দলটির। Then I'm sure that will stand us very, very close to qualifying. So it's not do or die for us.
জাতীয় স্টেডিয়ামে দুদলের জমজমাট লড়াই শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টায়। এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের জন্য, যে কারণে শেষ সময়ের প্রস্তুতিতে নিজেদের দক্ষতা আর কৌশলের উপর আত্মবিশ্বাসী কোচ সহ বাকি ফুটবলাররা। আগামী ম্যাচে নিজেদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে বাংলাদেশের। আর সেদিকেই চোখ শুধু বাংলাদেশ ফুটবলার নয়, পুরো বাংলাদেশের সমর্থকদের। শরীফ রওশন, এখন ঢাকা। সোনার দাম রেকর্ড ছুঁয়েছে দেশের বাজারে, আর সেই রেকর্ড ছোঁয়া দামের মধ্যেই বোধহয় রাজধানীতে এবার ঘটল বড় ধরনের এক স্বর্ণ চুরির ঘটনা। বোধহয় বলছে এই কারণ হচ্ছে এই চুরির ব্যাপারে এখনও কোনো আত্মপ্রান্ত খুঁজে পায়নি পুলিশ, তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে এই চুরির ঘটনার পুরোপুরি বিস্তারিত। বুধবার গভীর রাতে রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকানের থেকে প্রায় 500 ভরির স্বর্ণ লুট হয়েছে। আর এই চুরির সময় বোরকার আড়ালে পরিচয় গোপন করে অপরাধীরা। ঘটনায় তদন্ত করছে সিআইডি পুলিশ। বিস্তারিত শারিয়ার পুলকের প্রতিবেদনে। বুধবার রাত ৩টায় মালিবাগের ফরচুন শপিং মলের লেভেল 2 এর শম্পা জুয়েলার্সের সামনে দুজন বোরকা পরা দুই ব্যক্তিকে শাবল, কাটার রড হাতে ধীর পায়ে দেখা যায়। এক পর্যায়ে শাটারের তালা কেটে ভেতরে ঢোকে, লুট করে নিয়ে যায় স্বর্ণ, নগদ টাকা। ফজরের সময় টহল দিতে এসে নিরাপত্তা প্রহরীরা দেখতে পায় দোকানের বিধ্বস্ত চিত্র। সঙ্গে সঙ্গে মালিককে খবর দেন তারা। 10:30টার পরে চেক দিয়ে আমরা নিচে চলে যাই, এরপরে আবার 12টায় আবার 2টা 2:30টায় এই চেক দিয়ে দেয়। এটা ভাঙ্গা যখন আমি নামাজ পড়ি আবার আইসি চেক দিতে, তখন দোকানের মালিক দাবি করেন দোকানে ছিল প্রায় 400 ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় 100 ভরি বন্ধকি স্বর্ণ, সঙ্গে নগদ প্রায় 40,000 টাকা। সবই নিয়ে গেছে চোরেরা। আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা আছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। এসে দেখে আমার কিচ্ছু নেই। শপিং মলে লেভেল 3 এর টয়লেটের জানালার শিক কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। পরে নিচের ফ্লোরে যায়। এই ফ্লোরে 6টি স্বর্ণের দোকান রয়েছে। বৃহস্পতিবার শপিং মলটি সাপ্তাহিক ছুটির দিন থাকায় আগের রাতটিকে বেছে নেয় চোরেরা। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করে দ্রুত জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এটি পরিকল্পিত ও পেশাদার চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এখানে শম্পা জুয়েলার্স নামে একটা জুয়েলার্স আছে, এখানে চুরির ঘটনা ঘটেছে। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন আপনারা দেখলেন যে এখানে আমরা চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে কি ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি। সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি। বেশ কিছু পেয়েছি, আরো দেখতে হবে। শপিং মলের দোকান মালিক সমিতির দাবি, গত 5 বছরের মধ্যে এটি বড় চুরির ঘটনা। জানান যারা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিল তারা কেউই পালিয়ে যাননি, তবে যদি কেউ যুক্ত থাকে তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের ধারণা ওটা মানে বাইরে থেকেই আসছে, কিন্তু ভিতরে কেউ আসলো কিনা এটা আর প্রশাসনরা একটু তদন্ত করতেছে, এটার পরে বোঝা যাবে। বর্তমানে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম 2,09,101 টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। শারিয়াজামান পুলক, এখন ঢাকা। জমে উঠেছে চাকসু রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের মন জয়ে অভিনব উপায়ে প্রচার চালাচ্ছেন তারা। আর সকাল থেকে ক্যাম্পাসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন প্রার্থীরা। বেশ কয়েকটি প্যানেলে এরই মধ্যে ঘোষণা করেছে তাদের ইশতেহার। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে দেখবেন বিস্তারিত। রাজশাহীর বিখ্যাত লোকনাট্য গম্ভীরার নানা চরিত্রের আদলে সেজে লিফলেট বিতরণ করে রাজশাহীর আঞ্চলিক ভাষায় চাইছেন ভোট। অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলার সাজে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন আরেকজন, বিলি করছেন লিফলেট। আবার ধুতি গামছা পরে ভোট চাইছেন কেউ কেউ। মূলত চাকসু নির্বাচন ঘিরে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। নানা চরিত্রে আজকে সকল শিক্ষার্থীদের মাঝে আমার প্রচারণাটি পৌঁছে দিচ্ছি। সকল শিক্ষার্থীরা এটাকে সাদরে গ্রহণ করছে এবং তারা খুবই এটাকে ভালোভাবে দেখছে এবং মজার ছলে নিচ্ছে। আমি এটাকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না, মনে করছি একটা উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা যোগ্য চাকসু প্রতিনিধি পাবো, যার মাধ্যমে আমাদের সকল প্রত্যাশা পূরণ হবে। এদিকে বেশ কয়েকটি প্যানেল এরই মধ্যে ইশতেহার ঘোষণা করেছে। প্রাধান্য দিচ্ছেন যোগাযোগ ও আবাসনকে, যা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা। আমরা বহুতল হল নির্মাণের পরিকল্পনার পাশাপাশি আমরা যদি সেগুলোর বাজেট আসার পূর্বে টিন শেড করে হলেও কিছু হল চালু করে দিই, যেটা আমাদের ইশতেহারে রয়েছে,
যে মিনিমাম 3 সেট করে হলে আমরা কিছু হল চালু করে দিব। প্রত্যেকটা হলে একটা সাইকোলজিস্ট নিয়োগ করব, যাতে তারা হলো যে আবার যাতে তাদের নতুন জীবন ফিরে পায়, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে আর কি। এদিকে ছুটির পর দ্বিতীয় দফায় চলছে রাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসের আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবনের সড়কে প্রচারপত্র বিতরণ করছে প্রার্থীরা। শিক্ষার্থীদের অধিকার আদায়, আবাসিক সংকট সমাধান সহ বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন অনেকে। তবে নির্বাচন নিয়ে এখনও শঙ্কা কাটেনি ভোটার ও প্রার্থীদের মধ্যে। প্রশাসনের সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পোষ্যকোটা ইস্যু এখনও সুরাহা না হওয়ায় নির্বাচনকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। পাশাপাশি লেভেল প্লেয়িং বিষয়ে অভিযোগ করেন অনেক প্রার্থী। এদিকে যথাসময়ে নির্বাচনের দাবিও তুলে প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেটে 306 এবং হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন 603 জন প্রার্থী। মোট ভোটার 28,901 জন। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নাজমুস সাকিব সামি, এখন। ওমানে সড়ক দুর্ঘটনায় 8 বাংলাদেশের মৃত্যুতে সন্দ্বীপের বেশ কয়েকটি গ্রাম জুড়ে এখন নেমে এসেছে শোক। জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার লক্ষ্যে স্বপ্নে পাড়ি জমায় এই যুবকেরা, আর যাদের মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। এমন হৃদয় বিদারক ঘটনার কেবল প্রিয়জন নয়, 7 পরিবার হারিয়েছে বেঁচে থাকার অবলম্বনটুকু। শিগগিরই মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি করছেন স্বজনরা। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। নাম হচ্ছে কি? ইসলাম নূর না? ছোট্ট নূর এখনো ঠিক করে বাবা ডাকতে শেখেনি, কিন্তু দূর প্রবাসে বাবার ভিডিও দেখে সে খুশিতে হাত নাড়াতো, কখনো অপলক তাকিয়ে থাকতো স্ক্রিনে। কিন্তু কে জানতো ভালোবাসার চোখে তাকিয়ে থাকা প্রিয় এই মানুষটি হুট করে হারিয়ে যাবে, আর কখনো দেখা যাবে না মোবাইল স্ক্রিন কিংবা সশরীরে। নূরের বাবা মোহাম্মদ রকি আর কোনোদিন ফিরবেন না। বুধবার ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার 7 প্রবাসী তরুণ, যাদের মধ্যে ছিলেন নূরের বাবাও। কাজে যাওয়ার আগে ছেলের সঙ্গে ছিল তার শেষ কথোপকথন। যখন বাপে সাইকেল যাওয়ার আগে বাচ্চাকে কল দিছিল, বাচ্চা টিকে মারছে, আজকে টিকে নান্ডা বাড়িতে গেছে, মানে ওখানে টিকে মারবে। তো ওখানে ভিডিওতে কল দিয়ে বাচ্চার সাথে কথা বলছে অনেকক্ষণ। কথা বলার পর বাচ্চাকে লাস্ট কথা বলছে যে তোমরা বাড়িতে যাও, আমি চাকরিতে যাই। স্বজনেরা জানান সাগরে মাছ ধরা শেষে ফিরছিলেন সবাই। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। ঘটনাস্থলেই ঝরে যায় 8টি প্রাণ, যাদের মধ্যে 7 জনই সন্দ্বীপের বাসিন্দা। নিহতদের মধ্যে রকি ছাড়াও আমিন মাঝি, শাহাবুদ্দিন, মোহাম্মদ আরজু ও মোহাম্মদ বাবলু সন্দ্বীপের সারিকায়েত ইউনিয়নের। বাকি 2 জন মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ রনি মাইটভাঙ্গা ও রহমতপুর ইউনিয়নের। 7টি জীবন আর 7 পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন সব নিভে গেল এক ঝটকায়। ওই লোকগুলো সব আমিন মাঝির লগে গোটা কাজ করতে উনি মাঝি, এবং ওর লগে সাগরে যাই বলে গাড়ি প্রস্তুতি গেছে এবং গাড়ি অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা এই অবস্থা মারা গেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। 2 দিন পেরিয়ে গেলেও মেরামত হয়নি খুলনার ঢাকি নদীর ভাঙা বাঁধ। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করছে দাকোপ উপজেলার বটবুনিয়া এলাকার প্রান্তিক মানুষেরা। নতুন করে প্লাবিত হয়েছে আরও 2টি গ্রাম, আর এই নিয়ে 7 গ্রামে প্রাণবন্দী হয়ে পড়েছেন 20,000-এর বেশি মানুষ। তরিকুল ইসলামের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। উপকূলীয় এলাকা হয় জন্ম থেকেই খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া এলাকার মানুষের জীবন জোয়ার ভাটার উপর নির্ভরশীল। জীবনের ঝুঁকি নিয়েই তাদের বসবাস। প্রতি বছরই এখানকার নাজুক বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ে, কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলে না। মাঠে যখন ফসল মাথা উঁচু করে দাঁড়াতে যেন সর্বনাশা ভাঙন, তখনই তাদের সর্বশান্ত করে দেয়। গত মঙ্গলবার রাতের চিত্র তেমনি। ঢাকি নদীর বেড়িবাঁধে হঠাৎ করে ভাঙনে দিশেহারা করে তোলে উপকূলীয় এসব মানুষদের। বাঁধের একটি অংশ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। সেই থেকে এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কার করতে পারেনি। বাঁধ সংস্কারের কাজ যত দীর্ঘায়িত হচ্ছে, স্থানীয়দের দুর্ভোগ ততই বাড়ছে। ভাটার সময় একটিমাত্র ড্রেজার দিয়ে বালি ফেলায় সংস্কারের কাজের গতি কম। দ্রুত সংস্কারে বেশি জনবল এবং ড্রেজার নিয়োগ করা জরুরি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, ড্রেজারের সংকট রয়েছে, তবে দূর থেকে ড্রেজারের ব্যবস্থা করা হচ্ছে। এখন তো আমাদের বেশি থাকা দায়,
বিলি যে ধানগুলো ছিল সব মারা গেছে। 3 দিন ধরে বাদ ব্যবস্থা মানুষ দেখাশুনো করতেছে, কিন্তু কোনো বাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। 1 বোট আধা বোট বালি দিতেছে, জোয়ারি যেতে আমরা কিরাম, আমরা জোয়ারে ভাবছি না, আমাকে বোট থাকছি না, আমাকে বাসায় নিয়ে চলে যাচ্ছে। সবাই চতুর্বার দিয়ে রিং বাঁধ দিলে 10-20 হাজার লোক যদি আসে, রিং বাঁধ দিলে তখন একটা সম্ভাবনা হবে। অব দ্য ডিপার্টমেন্ট এবং পানি উন্নয়ন বোর্ড যদি আসলে সেইভাবে উদ্যোগ নেয়, আমার মনে হয় 2-1 ঘন্টার ভিতরে বাঁধা সম্ভব। প্রয়োজনীয় যে সাপোর্ট মানে বাঁশ, সিনথেটিক বস্তা, এগুলো আমরা ব্যবস্থা করেছি ইতিমধ্যে, এবং এগুলো দিয়েও জনগণও কাজ করবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আমরা দ্রুত এটাকে ওভারকাম করতে পারি। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে বাঁধ ভেঙে 3 শতাধিক হেক্টর জমিতে পানি প্রবেশ করেছে। এখন পর্যন্ত 5 কোটি টাকার ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়েছে। তবে 24 ঘন্টার মধ্যে বাঁধ সংস্কার করা সম্ভব হলে ক্ষতির পরিমাণ আরও কমবে। আমাদের প্রায় 302 হেক্টর আমন ধানের জমি প্লাবিত হচ্ছে, নিমজ্জিত হচ্ছে, এবং আমাদের ধানগুলো এখনও দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং আছে। আমরা আশা করছি যে এই বাঁধটা 2-1 দিনের মধ্যে যদি আমরা নির্মাণ করতে পারি বা প্রোটেকশন দিতে পারি, তাহলে আমাদের সকল ধান রক্ষা হবে। জেলা প্রশাসক বলছেন, বাঁধের সংস্কার যাতে স্থায়ী হয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যাপ্ত খাদ্য সহায়তা ও অর্থ সহায়তা প্রদান করা হবে। এখানে যে টেকনোলজিক্যাল সাপোর্টগুলি দরকার সেগুলো এখানে পর্যাপ্ত নেই। তো তারপরে আমাদের পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে, আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি, এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের আশেপাশে থেকে যদি অন্য কোনো সাপোর্ট আমাদের হায়ার করতে হয় সেটা আমরা চেষ্টা করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে খুলনার দাকপ উপজেলার 31 নম্বর পোল্ডার সংস্কারে 2200 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উপকূলীয় এই অঞ্চলের বেড়িবাঁধগুলো স্থায়ী রূপ নেবে। তরিকুল ইসলাম, এখন খুলনা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে নীতি গবেষণা সংস্থা সিপিডি। আইন প্রণয়নের প্রক্রিয়ায় পরামর্শ আর মূল্যায়নের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন বলেও মনে করছে সংস্থাটি। তবে এর বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আর নির্বাচন বিশ্লেষকরা বলেছেন, উচ্চকক্ষ থাকলে শেখ হাসিনা দানব হয়ে উঠতে পারত না। বক্তাদের দাবি, ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্বাচিত হলে বহুদলীয় গণতন্ত্র চর্চা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। দেশ স্বাধীনের পর এ যাবৎ অনুষ্ঠিত 12টি জাতীয় সংসদ নির্বাচন ছিল এক কক্ষ সংসদের আলোকে। 24-এর গণ অভ্যুত্থানের পর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সুপারিশ করে, যেখানে 100 সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। তবে উচ্চকক্ষের নিজস্ব আইন প্রণয়ন করার ক্ষমতা থাকবে না, কিন্তু সকল বিল পর্যালোচনা করবে উচ্চকক্ষ। যদিও সংসদীয় আসন অনুপাতে নাকি ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হবে, এ নিয়ে এখনও ঐকমত্য হয়নি। প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে, এই শিরোনামে জাতীয় সংলাপের আয়োজন করে সিপিডি। সংস্থাটি মনে করে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বাস্তবসম্মত নয়। এক্সিস্টিং পার্লামেন্টারি সিস্টেমকে কিভাবে আরো স্ট্রেংথেন করা যায়, সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে বলেছি আপনাদের, সেই জায়গাগুলো নিয়ে আগামী সংসদের কাজ করা দরকার। এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন নির্বাচন বিশ্লেষক ও রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, উচ্চকক্ষে বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হলে ক্ষমতাসীন দল স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। তবে কেউ কেউ মনে করেন, উচ্চকক্ষের কারণে আইন প্রণয়নে বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। যখন দুটো কক্ষ থাকবে তখন কিন্তু একটা কক্ষ আর একটা কক্ষের দিকে তাকিয়ে থাকে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। আপার হাউস দেখে যে লোয়ার হাউস কিভাবে কাজ করছে, কোন প্রক্রিয়ায় কাজ করছে। আবার লোয়ার হাউসও কিন্তু আপার হাউসকে দেখার চেষ্টা করে, সুযোগ থাকে না। একটা চেক অ্যান্ড ব্যালেন্স কাজ করে, ফলে কি হয়, হয়ে উঠতে পারে না, তাদের কোনো শরীরতান্ত্রিক মনোভাব থাকতে পারে না, অর্থাৎ এক ধরনের জবাবদিহিতা কাজ করে। যে আপার চেম্বারটা এইখানে এমন কোনো ধরনের ইনসেন্টিভ স্ট্রাকচার তৈরি করতে পারছে কিনা, এমন কোনো ধরনের ইনস্টিটিউশন তৈরি করতে পারছে কিনা যেটা পলিটিক্যাল অ্যাক্টরদের আগের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, সেই বিহেভিয়ারাল প্যাটার্নটাকে ইনফ্লুয়েন্স করছে। বাংলাদেশের বাস্তবতায় এইটাকে কোনো প্রয়োজনীয় অবস্থা বলে মনে করছি না। অনুষ্ঠানে এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, 2/3 ভোটে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হলে কালো আইন হবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত তুলে ধরেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ। আমরা উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, এই সব উপযোগিতা একটা শর্তের উপরে নির্ভরশীল, সেটা হলো উচ্চকক্ষ ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে।
যদি এই পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের বিষয়টা না থাকে, তাহলে আর এই উপযোগিতার বিষয়গুলো নিয়ে আলাপ করবার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকে না। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল, তাই দানব শাসক ঠেকাতে উচ্চকক্ষের প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ঐকমত্যের ভিত্তিতে সরকার যে সিদ্ধান্ত নেবে তার পক্ষে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। অনুষ্ঠানে সবার কথায় উঠে আসে দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, তা না হলে কোনো কিছুই কাজ করবে না। এবার বাংলাদেশ হংকং ম্যাচ প্রসঙ্গ। ম্যাচ ঘিরে এই মুহূর্তে মাঠের খবর জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছি সরাসরি সহকর্মী শরীফ রওশনের সাথে। রওশন, ম্যাচের এখনো তো কয়েক ঘন্টা বাকি আছে, তো এরই মধ্যে দর্শকদের ভিড় আর উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, এবং মাঠের চারপাশে নিরাপত্তা ব্যবস্থায় বা কতটুকু জোরদার করা হয়েছে? অনেক আপনি জানেন যে রাত 8টায় বাংলাদেশ হংকং চায়না ম্যাচ মুখোমুখি হবে, সেজন্যই কিন্তু বাংলাদেশ সমর্থকরা যে ভিড় করছে ধীরে ধীরে তারই আসলে আমরা প্রমাণ পাচ্ছি। আমরা গত ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যেটা দেখতে পেরেছি যে একেবারে শেষ মুহূর্তে যখন ম্যাচ শুরু হয়েছে 7টা বাজে, তখনই কিন্তু ভিড় বা বিশৃঙ্খলা যেটা চোখে পড়েছে, গেট ভেঙেও কিন্তু অনেক দর্শকরা চলে গেছেন। শেষ মুহূর্তে সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণ রাখার জন্য তারা কিন্তু শেষ পর্যন্ত আসলে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। তবে বিশৃঙ্খলা ব্যাপক হয়েছিল, এই কারণে কিন্তু এবার আমরা দেখতে পেরেছি যে 4 নম্বর গেটের একেবারে 4 নম্বর গেট থেকে প্রায় 500 মিটার দূরত্বে কিন্তু আপনি যদি দেখতে পারেন যে বাঁশের যে লাইন করা হয়েছে দর্শকদের জন্য, সেটা কিন্তু করা হয়েছে সেই নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। এবার কিন্তু আমরা দেখেছি যে 3টা বাজে যখন দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে গেট, তখন কিন্তু কিছু দর্শক ঢুকেছে, তবে যতটা সময় গড়িয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে দর্শকদের যে চাপ সেটা কিন্তু বেশ বেড়েছে। এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে আগে থেকেই বাফুফের আয়োজক কমিটি বলেছিল যে মোবাইল ফোন যদিও টিকিট দেখানোর স্বার্থে নেওয়া যেতে পারে, তবে হেডফোন কিন্তু তারা আসলে নিতে পারবেন না, আনুষঙ্গিক জিনিস বোতল বা ব্যাগ বা অন্য কিছু নিতে পারবেন না। কিন্তু অনেকে আমরা দেখতে পেরেছি যে যখন চেকিং করা নিরাপত্তা কর্মী বা সিকিউরিটি যারা আছেন এই ব্যবস্থাপনায়, তারা কিন্তু আসলে ওই জিনিসটা খেয়াল করছে না। অনেক দর্শকই কিন্তু হেডফোন নিয়ে আসলে গ্যালারির মধ্যে প্রবেশ করেছেন, আমাদের চোখে এটাও পড়েছে। তবে এখন পর্যন্ত যেটা বলা যাচ্ছে যে নিরাপত্তা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, যে বিষয়টা তারা আসলে বারবারই নিশ্চিত করতে চেয়েছিলেন শুরু থেকে। এবং যে কুইকেটকে বলা হয়েছিল যে এবার যদি কোনো বিশৃঙ্খলা হয় টিকিট নিয়ে বিশেষ করে তাদের কিন্তু 10 লাখ টাকা জরিমানা গুনতে হবে। বাফুফে কিন্তু সেটা নিশ্চয়তা আসলে তারা আগে থেকে জরিমানাটা নিয়ে রেখেছিলেন, তো সেই ক্ষেত্রে তারাও বেশ সজাগ। আমরা দেখেছি যে 3 নম্বর এবং 4 নম্বর গেট যেহেতু সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তবে চাপ আসলে সময় গড়ানোর সাথে সাথে চাপ যেভাবে বাড়ছে, সেটা আসলে আমাদের মনে হচ্ছে না যে সন্ধ্যা 7টার পর গেট বন্ধ করে দেওয়া যাবে। সেক্ষেত্রে আসলে ম্যাচ যেহেতু 8টা বাজে শুরু হবে, সেক্ষেত্রে আসলে 8টা পর্যন্তই তারা এখন পর্যন্ত তারা বলছেন যে আসলে 8টা পর্যন্ত তাদেরকে গেট খুলে রাখতে হবে। এবং এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে দর্শকদের জন্য যে 4 ঘন্টার কনসার্ট, সেটি কিন্তু এরই মধ্যে আসলে ভেতরে তারা উপভোগ করা শুরু করে দিয়েছেন। যে আনিকা সহ বেশ কয়েকজন আইবি ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষার্থী আসলে এখানে পারফরমেন্স করবে এবারের ম্যাচের জন্য। তবে অন্য কোনো ম্যাচে যে গতবার যত পরিকল্পনা ছিল ম্যাচের মধ্যে বা ম্যাচের আগে কনসার্ট ছাড়া, এইগুলো কিন্তু এবার আর কোনো পরিকল্পনায় বাফুফের নেই। ম্যাচের পরবর্তীতে আসলে আমরা দেখে থাকি যে প্রেস কনফারেন্স থাকে বা অন্য কিছু, সেটা হয়তো বা এখন পর্যন্ত তারা ওই জায়গাটাতে আছে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতবার কিন্তু খাদ্য সংকট বা পানি সংকট কিন্তু বেশ হয়েছিল। 2 ঘন্টা পরে কিন্তু পানির যে সরবরাহ সেটা কিন্তু একেবারেই আমরা দেখিনি যে আমরা দেখেছি যে কম হয়ে গেছিল। এইবার সেই সংকটটা কাটাতেই কিন্তু বাফুফে এবার একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়েছে। তারাই কিন্তু এবার কিন্তু আমরা যতটুকু শুনেছি যে 51,000 লিটার পানি কিন্তু দর্শকদের জন্য মাঠে বরাদ্দ রাখা হয়েছে। তো দেখা যাক, আসলে সব মিলে বেশ ভালো একটা ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন দর্শকরা। অনেক বাংলাদেশ হংকং যে আজকের খেলা, সে খেলা নিয়ে বেশ উত্তেজিত বাংলাদেশের ভক্তকুলরা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শরীফ রওশন। দর্শক, শেষ করছি এখন বিকেল, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 30 জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলো আইজিপি ও বাহিনী প্রধানদের।
গণভোট ইস্যুতে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। চলতি মাসেই 200 আসনে একক প্রার্থী চূড়ান্ত। দক্ষিণ কোরিয়ায় যেতে না পেরে 3000-এর বেশি কর্মীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ। সরিয়ে দিল পুলিশ। পেশার ধরন পাল্টে হলেও বিদেশে পাঠানোর দাবি। মালিবাগে ফরচুন শপিং মলে জুয়েলারির দোকানের দুর্ধর্ষ চুরি, প্রায় 500 ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ। 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল। যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে, এই ব্যবস্থা আমরা করবেন। এবং হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে এরই মধ্যে মাঠে দর্শকের ভিড়। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা জোরদার। সকাল 10:30 থেকে আসছি, অনেক আগ্রহ নিয়ে আসছে দূর থেকে। অনেক বেশি এক্সাইটেড। ক্রিকেট ম্যাচ দেখা হয়েছে কিন্তু কখনোই ফুটবল ম্যাচ দেখা হয়নি। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।